দ্রবণ হচ্ছে একটি বিকারে প্রায় 50 মিলিলিটার জল নাও। জলের মধ্যে কণার সালফেটের নীল রঙের কেলাস যোগ করে কাচদণ্ডের সাহায্যে নাড়াতে থাকো। পর্যবেক্ষণ লেখো। জলের মধ্যে আরও কপার সালফেট কেলাস যোগ করতে থাকো। কি লেখা যায় তা লেখো। জলের মধ্যে কপার সালফেটের নীল রঙের কেলাস যোগ করলে নীল রঙের একটি জলীয় মিশ্রণ উৎপন্ন হয়। এই মিশ্রণের সমস্ত অংশে জল ও কণার কপার সালফেটের অনুপাত সমান হয়। এই ধরনের মিশ্রণকে সমসত্ব মিশ্রণ বলা হয়। জল ও কপার সালফেটের সমসত্ব মিশ্রণকে কপার সালফেটের জলীয় দ্রবণ বলা হয়। জলের মধ্যে কপার সালফেট দ্রবীভূত হয়। জলকে দ্রাবক এবং কপার সালফেটকে দ্রাব্য বলা হয়। জলের মধ্যে ক্রমাগত কপার সালফেট যোগ করতে থাকলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত দ্রবীভূত হয়। তারপর আরও কপার সালফেট যোগ করলে তা দ্রবীভূত না হয়ে দ্রবণের তলায় থিতিয়ে পড়ে। দ্রবণ দীর্ঘ সময় স্থিরভাবে রেখে দিলেও কপার সালফেট জল থেকে আলাদা হয়ে যায় না। উত্তপ্ত করলে দ্রবণের উষ্ণতা বাড়ে এবং নিচের থিতিয়ে পড়া কপার সালফেট ধীরে ধীরে দ্রবণে দ্রবীভূত হয়ে যায়। তাহলে উপরের সমীক্ষা থেকে আমরা কি জানলাম? দ্রাবক প্লাস দ্রাব্য সমান দ্রবণ। দ্রাবক ও দ্রাবের সমসত্ব মিশ্রণ হলো দ্রবণ। দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ যার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তিত করা যায় তাকে দ্রবণ বলা হয়। দ্রবণের মধ্যে যে উপাদানের আপেক্ষিক পরিমাণ সাধারণত বেশি থাকে, অর্থাৎ যে পদার্থটি অন্য পদার্থকে দ্রবীভূত করে এবং যে উপাদান ও দ্রবণের ভৌত অবস্থা একই থাকে তাকে দ্রাবক বলা হয়। দ্রবণের মধ্যে সাধারণত যে উপাদানের আপেক্ষিক পরিমাণ কম থাকে এবং যে উপাদান দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করে তাকে দ্রাব্য বলা হয়। নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বোচ্চ কী পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হতে পারে তা উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়ালে সাধারণভাবে একই পরিমাণ দ্রাবকে আরও বেশি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হতে পারে। আরও মনে রেখো দ্রাবককে বিস্তার বা বিস্তৃতি মাধ্যম বা বহিস্থ দশা বলা হয়। দ্রাবক বিস্তৃত দশা বলা হয়। এক্ষেত্রে জল হলো বিস্তার মাধ্যম এবং কপার সালফেট বিস্তৃত দশা। জলের মধ্যে কপার সালফেট এমনভাবে মিশে যায় যে উভয়ের আলাদা অস্তিত্ব বোঝা যায় না। এই দ্রবণকে প্রকৃত দ্রবণ বলা হয়। চিনির জলীয় দ্রবণ, নুনের জলীয় দ্রবণ, এদের প্রত্যেকটি প্রকৃত দ্রবণ। তারপর হচ্ছে দ্রাবকের ভৌত অবস্থা কঠিন। তারপরে দ্রাবকের ভৌত অবস্থা কঠিন উদাহরণ ধাতু সংকর যেমন পেতল Cu70 প্লাস Zn30। কঠিন তরল সোনার পারদ সংকর Au প্লাস Hg। তারপরে হচ্ছে তোমার কঠিন হচ্ছে 3 দ্রাবকের ভৌত অবস্থা। তারপরে দ্রাবের ভৌত অবস্থা উদাহরণ প্যালাডিয়াম ধাতুর মধ্যে অন্তর্নিহিত হাইড্রোজেন Pd+H2। তারপরে হচ্ছে তরল কঠিন চিনির জলীয় দ্রবণ জল প্লাস চিনি টিংচার আয়োডিন ইথানল প্লাস আয়োডিন। তারপরে হচ্ছে তরল ভিনিগার জল প্লাস ইথেনোয়িক অ্যাসিড। তারপরে হচ্ছে তোমার রেকটিফায়েড স্পিরিট ইথানল প্লাস জল। তারপরে হচ্ছে তরল হচ্ছে গ্যাস বাতানির্ণীত জল সোডা ওয়াটার। তারপর হচ্ছে গ্যাস বাতাস দ্রাবক থেকে নাইট্রোজেন দ্রাব্য অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প আর্গন প্রভৃতি। তারপর হচ্ছে নিজে করো। একটি বিকারে প্রায় 50 ml জল নাও। জলের মধ্যে কিছু পরিমাণ চকের গুঁড়ো নিয়ে মেশাও এবং কাচদণ্ডের সাহায্যে ভালোভাবে নাড়াও। মিশ্রণটি কিছুক্ষণ স্থিরভাবে রেখে দাও। এরপর যন্ত্রপাতি সাজিয়ে ফিল্টার করো। কি দেখলে তার পরীক্ষা পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত লিপিবদ্ধ করো। জলের মধ্যে চকের গুঁড়ো, সূক্ষ্ম বালির কণা, মাটির
মাটির সূক্ষ্ম কণা, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড প্রভৃতি যোগ করলে দ্রবীভূত হয় না। এগুলির সূক্ষ্ম কণা জলের সাথে একটি অসমত্ব মিশ্রণ উৎপন্ন করে। কণাগুলি জলের মধ্যে ইতস্তত সঞ্চয়শীল অবস্থায় থাকে। কিছুক্ষণ স্থিরভাবে রেখে দিলে কণাগুলি জল থেকে পৃথক হয়ে তলায় থিতিয়ে পড়ে। ফিল্টার কাগজের সাহায্যে কণাগুলির জলের থেকে আলাদা করা যায়। এই মিশ্রণের ভেতর দিয়ে টর্চের থেকে নির্গত তীব্র আলোক রশ্মিগুচ্ছ পাঠালে কণাগুলি আলোক রশ্মিগুলিকে বিস্তৃত করে। এর ফলে এই মিশ্রণের ভেতর দিয়ে আলোর গতিপথ দেখা যায়। এই ধরনের অস্থায়ী, অস্বচ্ছ ও অসমসত্ব মিশ্রণকে প্রলম্বন বলা হয়। তারপর হচ্ছে নিজে করো। একটি ছোট বিকারে কিছুটা স্টার্চ নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ জল মেশাও। একটি কাচদণ্ডের সাহায্যে নাড়িয়ে তৈরি করো। আর একটি বিকারে জল দিয়ে বার্নারের সাহায্যে ফোটাও। ফুটন্ত জলের মধ্যে স্টার্চের লেই ধীরে ধীরে যোগ করো এবং কাচদণ্ডের সাহায্যে নাড়াও। যন্ত্রপাতি সাজিয়ে উৎপন্ন মিশ্রণের কিছু অংশ ফিল্টার কাগজের ভেতর দিয়ে পাঠাও। একটি অন্ধকার ঘরে এই দ্রবণ রেখে তার ভেতর দিয়ে টর্চের তীব্র আলো পাঠাও। পরীক্ষা, পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত লিপিবদ্ধ করো। তারপর হচ্ছে স্টার্চ ঠান্ডা জলে দ্রবীভূত হয় না, কিন্তু ফুটন্ত জলে দ্রবীভূত হয়। জল ও স্টার্চের মিশ্রণ আপাতভাবে সমসত্ব মনে হলেও প্রকৃতপক্ষে এটি অসমসত্ব। এই মিশ্রণ স্থায়ী। দীর্ঘক্ষণ রেখে দিলেও জল থেকে স্টার্চ আলাদা হয়ে যায় না। ফিল্টার কাগজের ভেতর দিয়ে পাঠালে জল ও স্টার্চ পৃথক হয় না। পার্মানেন্ট কাগজের সাহায্যে জল থেকে স্টার্চকে আলাদা করা হয়। এই দ্রবণের ভেতর দিয়ে তীব্র আলো পাঠালে স্টার্চগুলির থেকে আলোকরশ্মি বিস্তৃত হয়। এর ফলে দ্রবণের ভেতর দিয়ে আলোর গতিপথ দেখা যায়। এই ধরনের দ্রবণকে কোলয়েডীয় দ্রবণ বা কোলয়েড বলা হয়। কোলয়েডের কণাগুলির সাহায্যে আলোকরশ্মির বিচ্ছুরণকে টিভেল প্রভাব বলা হয়। কোলয়েডের কণাগুলি সাধারণ মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় না, কিন্তু শক্তিশালী পরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। কয়েকটি কোলয়েডীয় দ্রবণের উদাহরণ হচ্ছে ভাতের ফ্যান, ডিমের অ্যালুমিনিয়াম, হিমোগ্লোবিন, দুধ, জেলি, ধোঁয়া প্রভৃতি কোলয়েড দ্রবণ। সোডিয়াম থায়োসালফেটের জলীয় দ্রবণে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ হয়। উত্তপ্ত করলে কোলয়েডীয় সালফার দ্রবণ উৎপন্ন হয়। জলের সঙ্গে সরষের তেল মিশিয়ে ঝাঁকলে জল ও তেলের ঘোলাটে কোলয়েডীয় দ্রবণ উৎপন্ন হয়। একে জল ও তেলের অবদ্রব্য বলা হয়। জলের সঙ্গে সাবানের গুঁড়ো মিশিয়ে ঝাঁকালে সাবানের অবদ্রব্য উৎপন্ন হয়। এটি একটি কোলয়েডীয় দ্রবণ। অবদ্রব্য ও অবদ্রব্য কারক একটি তরল পদার্থের মধ্যে যে মিশ্রণযোগ্য অন্য একটি তরল পদার্থ 100 nRn থেকে 1000 nRn ব্যাস বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণার আকারে বিস্তৃত থেকে যে কোলয়েড সিস্টেম তৈরি করে তাকে অবদ্রব্য, এবং বিস্তর মাধ্যমের মধ্যে বিস্তৃত তরলকে অবদ্রব্য কারক বলা হয়। জল ও তেলের অবদ্রব্যে জল হলো বিস্তার মাধ্যম এবং তেল হলো অদ্রব্য কারক। বিভিন্ন প্রকারের কোলয়েডীয় দ্রবণ বিস্তৃত দশা ও বিস্তৃত মাধ্যমে ভৌত অবস্থার উপর ভিত্তি করে কোলয়েডীয় দ্রবককে 8টি ভাগে ভাগ করা যায়। তারপর হচ্ছে কোলয়েডের নাম, বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা উদাহরণ। তারপর হচ্ছে সল বা তরল, কঠিন, বিভিন্ন রং, কালি, সাবান, দ্রবণ, স্টার্চ। তারপর হচ্ছে দ্রবণ গোল্ড সল, সিলভার সল, সালফার সল, মিল্ক অফ ম্যাগনেসিয়া প্রভৃতি। কঠিন সল হচ্ছে তোমার কঠিন। তারপর হচ্ছে রঙিন কাঁচ, রুবি কাঁচ, জিনস্টাইন, সংকর ধাতু প্রভৃতি। তারপর হচ্ছে কঠিন অ্যারোসল হচ্ছে গ্যাসীয়।
কঠিন ধোঁয়া, বায়ুতে ভাসমান ধূলিকণা প্রভৃতি। তারপর হচ্ছে তরল অ্যারোসোল হচ্ছে গ্যাসীয় তরল, কুয়াশা, মেঘ প্রভৃতি। তারপর হচ্ছে জেল হচ্ছে তরল, কঠিন জেলি, জিলেটিন প্রভৃতি। দই, জুতোর কালি প্রভৃতি। তারপর হচ্ছে ইমালশন হচ্ছে তরল তরল, দুধ, মাখন। তারপর হচ্ছে শ্যাম্পু, ফেস ক্রিম, তেল, জলের মিশ্রণ প্রভৃতি। তারপর হচ্ছে ফোম হচ্ছে তরল গ্যাসীয়, সাবানের ফেনা, অগ্নি নির্বাপন যন্ত্র থেকে নির্গত ফেনা। তারপর হচ্ছে শেভিং ক্রিম প্রভৃতি। তারপর হচ্ছে কঠিন ফোম, কঠিন গ্যাসীয়, স্পঞ্জ, পাউরুটি, কেক, তারপর হচ্ছে কামা পাথর প্রভৃতি। তারপর হচ্ছে প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বনের কণার ব্যাস একটি নিরবিচ্ছিন্ন মাধ্যমের মধ্যে অপর পদার্থের অতি সূক্ষ্ম কণা সর্বত্র বিস্তৃত হয়ে যে নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে বিস্তৃত তত্ত্ব বলা হয়। নিরবিচ্ছিন্ন মাধ্যমকে বিস্তৃত মাধ্যম এবং বিস্তৃত মাধ্যমকে বিস্তৃত দশা বলা হয়। বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা, কণার আকার অনুযায়ী প্রকৃত দ্রবণ, তারপরে কোলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন, এই তিন ধরনের বিস্তৃত তন্ত্র উৎপন্ন হয়। বিস্তৃত দশার মধ্যে কণার ব্যাস 10-10 মিটার বা 0.1 মিটার হয়।